সুইট ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও এখন অনেকটা ভালো আছি। চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করা যায়। আগের ব্লগে তোমাদেরকে বলেছি যে আমরা মামা বাড়িতে এসেছি, আর প্রথম দিন এসে কি কি করেছি সেগুলোও তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি আগের ব্লগে। আর আজকে আমরা যাব দিদির বাড়িতে, তাই জন্য সকালবেলায় ঘুম থেকে সবাই উঠে পড়েছি, একটু দেরি করেই উঠেছি আর কি। আর এখন সবাই ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো, তারপর দিদির বাড়িতে যাব। আর আমি সকালবেলা একটু মামিকে হাতে হাতে হেল্প করে দিলাম। আর মাম্মাম তো তখন ঘুমাচ্ছিল, আর এখন এই যে ঘুম থেকে উঠে পড়েছে। আর ঘুম থেকে উঠেই প্রথম কাজ ওকে ব্রাশ করানো, যেটাও একদমই করতে চায় না। তো সেই জন্য ওকে নিয়ে এসেছি এখন ব্রাশ করাতে। সব নোংরা জমে থাকে দেখি। বললাম পুলিশ কি করবো, আমাকে জল এনে দাও মিমি। কিসে করে আনবো? কিসে করে আনবো? দেখ আমরা যেখানে ঘুমিয়েছি ওখানে বোতল রয়েছে, ফেলে দেবে। খাবে না, খাবে না, ফেলে দাও। আর একটু খাবে না, ফেলে দেবে। ফেলে 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 খাবে না, ফেলে 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 ফেলে। হ্যাঁ একবার খাবে না। হ্যাঁ ফেলে 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 ফেলে। হ্যাঁ ভেরি গুড। এই যে খাওয়াই হচ্ছে। দে ওটা দিয়ে যাবি রাজপথ। গুড মর্নিং। তো ফ্রেশ ফ্রেশ হওয়া হয়ে গেছে। গিয়েছো তুমি দিদিভাইয়ের কোলে? বাবা বলো কি করছো দিদুন? বলো ভাত খেয়েছো বলো? ও জানে সব। সবাই ফ্রেশ হয়ে মাম্মামকে আগে ওর খাবারটা খাইয়ে দিচ্ছি, কারণ এরপর আবার নিজেরা খেয়ে দিয়ে রেডি হব। আবার একটুখানি বাজারেও যেতে হবে আমাদেরকে, কারণ আগের দিন দাদার ছেলে আর মামার ছেলেটার জন্য জামা আনতে গিয়ে তো পাইনি, তোমাদেরকে বলেছিলাম। এই দোকানটা আসলে আগের দিন বন্ধ ছিল, তো তাই সকাল সকাল চলে এসেছি। এসে এখান থেকে জামা কাপড়গুলো নিয়েও নিয়েছি ওদের জন্য, যেহেতু প্রথমবার দেখবো, তো জামা কাপড় না নিলে তো ভালো লাগে না, তাই জন্য নিয়েছি। আর এখান থেকে যাব আমরা মিষ্টির দোকানে, মিষ্টি নেব, তারপরে যাব দিদির বাড়িতে। আর দিদির বাড়িতে গিয়ে আমরা ভীষণ আনন্দ করব, মজা করব, এরকমটাই প্ল্যান করেছিলাম। আসলে প্রত্যেক বাড়ি যখন আমরা আসি, দিদির বাড়ির পাশেই আছে দামোদর নদী, তো ওখানে গিয়ে অনেক মজা করি, অনেকক্ষণ সময় কাটাই। এবারও ভেবেছিলাম নদীতে যাব, কত কিছু করব, যেহেতু মাম্মামকে নিয়ে প্রথমবার এসেছি, অনেক ফটো তুলবো, ভিডিও তুলবো, অনেক কিছু ভেবে এসেছিলাম। কিন্তু বলে না, আমরা যেটা ভাবি সেটা কখনোই হয় না, সেটাই হয় যেটা ভগবান ভেবে রাখে আমাদের জন্য। আমাদের হাতে কিছুই থাকে না, আমাদের সাথেও ঠিক সেরকমটাই হয়েছে। আজকের এই দিনটা যে আমাদের জীবনের সব থেকে অভিশপ্ত ভয়ঙ্কর দিন হতে চলেছিল, বিশ্বাস করো আমরা কেউ স্বপ্নেও সেটা ভাবতে পারিনি। সকাল পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, মাম্মামকে তো আমি পুরো সুস্থভাবেই এখানে নিয়ে এসেছিলাম। সকালবেলাতেও দেখতেই পারলে তোমরাও, পুরোপুরি সুস্থই ছিল। দিব্যি হাঁটছিল, খেলছিল, কথা বলছিল, খাবার খাচ্ছিল, সব কিছুই নর্মাল ছিল, পুরো সুস্থ ছিল, না ঠান্ডা লেগেছিল, না কিচ্ছু
হয়েছিল। আর দিদির বাড়িতে গিয়েও বেশ অনেকক্ষণও খেলা করেছে, সবার সঙ্গে কথা বলেছে, তারপরে আমি ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছি। এই পর্যন্ত সব কিছুই নর্মাল ছিল। আর দুপুরে নর্মালিও 2 থেকে 3 ঘন্টা ঘুমায়, তবে ওই দিন না 30 মিনিটের মধ্যেই ও ঘুম থেকে উঠে পড়েছিল। আর সকাল থেকেই না ভীষণ বৃষ্টি হচ্ছিল, মানে থেকে থেকে বৃষ্টিটা আসছিল, একটু বৃষ্টিটা কমছিল, আবার বৃষ্টিটা আসছিল, এরকমটা হচ্ছিল। তো যখনও ঘুম থেকে ওঠে তখনও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর ওর কাছে ওর পাপা ছিল, ওর পাপাও ঘুমাচ্ছিল। তো আমি গেছিলাম একটুখানি বাইরে। মাঝখানে পাখি উঠছে না, আমি আগে উঠবো তারপরে উঠবে। মিমির কাছে যাও, আমি উঠবো তারপরে আসবে। এবার আসবে, আমি তখন ওরা তো উঠলো না। পারবি তো? দেখা আছে না? আমি দেখি দাঁড়া, ফোনটা নিয়ে চলে যায়। তুই আয় তাহলে পরে। হ্যাঁ টাটা। আমাকে নিলে তুমি পরে আসবে দাদার সাথে, আমাকে নেবে না, সামনে বসে যাবো। টাটা। আমি আসছি, পরের গাড়িতে আসছে। মিমি একটু জামা পরবে, এখনো জামা পরেনি, নতুন জামা আসবে। মিমি না, ওটা মানি সরি। ঘুম থেকে ওঠার পর যখন গিয়ে আমি ওকে কোলে নিই, তখন না আমার ওর মানে মাথাটা কেমন গরম মনে হচ্ছিল। তো আমরা ভাবলাম যে জ্বর এসেছে হয়তো, কিন্তু হঠাৎ করে এরকম করে আগে তো কখনো জ্বর আসেনি, তাই জন্য বুঝে উঠতে পারছিলাম না। আর ওকে জ্বর আসলেও জ্বর না মেপে তো ওষুধ দেওয়া যায় না। তো ওর ওষুধ, থার্মোমিটার সব কিছুই না মামার বাড়িতে ছিল। আমি যেখানেই যাই ওর ওষুধপত্র আমার সঙ্গে করেই নিয়ে যাই, কারণ যদি কখনো এমার্জেন্সি দরকার হয়। কিন্তু তোমরাই বলো, আমি আমার সুস্থ মেয়েটাকে দিদির বাড়িতে নিয়ে গেছি। দিদির বাড়ি মামার বাড়ি থেকে মাত্র 10 মিনিটও লাগে না। তো সেই জন্য আমি সঙ্গে করে না ওষুধটা নিয়ে যাইনি, মামার বাড়িতেই রেখে গেছিলাম ওষুধটা। কারণ আমরা দিদির বাড়িতে গেছি জাস্ট খাওয়া দাওয়া করেই আমরা চলে আসবো, একটুখানি সময়ের জন্য গেছি, এইটুকু সময় আর কে ওষুধ নিয়ে যায় বলো তো, তাই আমিও নিয়ে যাইনি। কিন্তু যখনই দেখলাম যে ওর জ্বর এসেছে, ওষুধের দরকার, তখনই দাদাকে ফোন করি মামা বাড়িতে ওষুধটা দিয়ে যাওয়ার জন্য। কিন্তু এত বৃষ্টি হচ্ছিল, তাই জন্য দাদারও ওষুধটা নিয়ে আসতে একটু সময় লাগছিল, বৃষ্টির মধ্যে আসতে পারছিল না। দেখ জায়গাটা, হ্যাঁ এনে ধর এটা এইখানটায় না। কি ভালো লাগছে রে, এ বাবা এত নিচু হয়ে গেছে, গায়ের মধ্যে শিশির করছে। হ্যাঁ সেটা নামতাম তো আমরা, কি অবস্থা, পুরো শিশির করছিল। কি ভালো লাগছে। নামবে পাখি কই বলছি, চলো পুকুরে চলো। নদীর পাড়ে দাঁড়িয়ে বলছি পুকুরে চলো। ঘরে দেখি নতুন মামি পাখি দুটো, তার বাবা ডাবল জোড়া মামি। দাঁড়া রে দাঁড়া, দুইজন আসছে সাইকেলে, সীতামার আইনের পাপা সাইকেলে আসছে, আর রিমা অতগুলোর সাথে পরে আসবে। কখন কত পরে আসে তো ওই বিচটা কোন খাবে দেখো। আরে বাবা ভালো আছো জি? ভালো আছো? কি ভালো আছো? ওমা এটা কে দেখো, কে রে বললো মামি।
দেখো দুটো মামি বাবা আসো গাই না না তোমরা যাই এটা করে দেবে খাবারটা দেখ। আসছে আসছে দাদাকে ওষুধটা আনতে বলার জাস্ট 5 মিনিটের মধ্যেই মানে মাম্মা আমাদের সবার সঙ্গে খেলছিল, কথা বলছিল, মজা করছিল। এই করতে করতেই না হঠাৎ করেই আমার হাতের মধ্যেই ও কেমন যেন নিস্তেজ হয়ে পড়েছিল, মানে সেন্সলেস হয়ে গেছিল। আর ওকে তো ছোট থেকে কখনো এরকমভাবে দেখিনি। জন্মের পর থেকেই না ও আমার পুরো সুস্থ বাচ্চা ছিল, ওর কোনো সমস্যা ছিল না। নর্মাল ঠান্ডা কাশি জ্বর এটা তো মানুষ মাত্রই হয়ে থাকে, তো ওরও শুধু সেটুকুই দেখেছি। কিন্তু এরকমভাবে একটা সুস্থ বাচ্চা হঠাৎ করে, মানে তোমরা এই ভাবো যে কোনো মায়ের হাতের মধ্যে যদি তার সন্তান নিস্তেজ হয়ে যায় তখন সেই মাটার ঠিক কী অবস্থা হয়। তো সেই মুহূর্তে আমরা কি করব বুঝে উঠতে পারছিলাম না। শুধু আমি ওর মুখের সঙ্গে মুখটা মিশিয়ে ফু দিতে থাকি, তো কিছুক্ষণের মধ্যেও সেন্স ফেরে। আর তখনই ওখানকার একজন লোকাল ডক্টরের কাছে আমরা ওকে নিয়ে যাই। তখনই বলেছিলাম হসপিটালে নিয়ে যেতে, কিন্তু না, ওই ডক্টর বলেন যে জ্বর থেকে এটা হয়েছে, কিছুক্ষণের মধ্যে ওষুধ দিলে ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। তো ডক্টরের কথা অনুযায়ী সেরকমভাবেই আমরা ওকে ওষুধটা দিই। আর দেখো এই যে ওকে দেখে মনে হচ্ছে যে কিছুক্ষণ আগে ওর এত শরীর খারাপ ছিল, ওরা সত্যি ওষুধ খেয়ে পুরো সুস্থ হয়ে গেছিল। দেখো আবার চটপট করে খেলছে, ওর জ্বরটাও কমে গেছে, পুরো সুস্থ। তারপরে আবার পুরো বিকেলটা কেটে যায়। ওর এই ঘটনাটা ঘটে দুপুরের দিকে। তারপরে পুরো বিকেল সন্ধে কেটে যাওয়ার পর রাত্রিবেলায় আমরা আবার মামার বাড়িতে ফিরে আসি। আর তখন রাত 9:30 মতো বাজে। তখন হঠাৎ করে আবার ওর মাথাটা দুপুরের মতোই গরম হয়ে যাচ্ছিল, তো সেটা দেখে ভীষণই ভয় পেয়ে যাই। আর ডাক্তার বলেছিল ওর মাথায় প্রচুর জল ঢালতে, তো সেই মতো আমরা ওর মাথায় জল ঢালতে থাকি। আর জল ঢালতে ঢালতেই না তখন আবারও সেন্সলেস হয়ে যায়। আর তখনকার সিচুয়েশনটা ঠিক যেমন হয়েছিল সেটা তোমাদেরকে আমি বলতে পারবো না, মানে এতটাই খারাপ হয়ে গেছিল। আর তখন আমরা আর এক মুহূর্ত দেরি করিনি, জাস্ট 2 মিনিটের মধ্যেই গাড়ি চলে আসে, আমরা ওকে নিয়ে সোজা হসপিটালে চলে যাই। আর হসপিটালে যাওয়ার পর যে কি হয়েছিল সেটা জাস্ট সহ্য করার মতো না। মানে দেখতেই পারছো এই ছোট্ট বাচ্চাটা কেমন করে নিস্তেজ হয়ে এখনো শুয়ে আছে, কিন্তু হ্যাঁ এখন ওর সেন্স আছে। কিছুক্ষণ আগে পর্যন্ত ওর সেন্স ছিল না। আর ওর যে ছোট্ট হাতটাতে চ্যানেল করেছে না, মানে আমি না ওকে এতদিন পর্যন্ত যতবার ভ্যাকসিন দিয়েছে আমি ওর ভ্যাকসিনেশনের সময় ওর কাছে দাঁড়াতে পারি না, মানে ওর কান্নাটা, ওর কষ্টটা সহ্য করতে পারবো না বলে দূরে দাঁড়িয়ে নিচে কান্না করি। আর সেখানে আমাকে নিজের চোখে ওর হাতে চ্যানেল করাটা দেখতে হয়েছে। এত কান্না করছিল, এত কষ্ট পাচ্ছিল, সেটা সহ্য করতে হয়েছে। মানে এরকম দিন যেন কোনো মাকে দেখতে না হয়। ভগবানের কাছে শুধু এইটুকুই প্রার্থনা করি যে আমার মাম্মামের তো কখনোই যেন কোনো শরীর খারাপ না হয়, আর কোনো সন্তানেরই যেন এরকম না হয়। কারণ মা হয় না, সন্তানের এরকম অবস্থা দেখা জাস্ট অসম্ভব। মামামকে হসপিটালে ভর্তি করানোর পর এদিকে বাড়ি থেকে আমার বাবা মাও চলে যায় গাড়ি ভাড়া করে, রাত্রিবেলাতেই পৌঁছে যায়। আর তারপর সারা রাত তো 2 চোখের পাতা কেউই এক করতে পারে না। আর এখনো জানো তো 1 সপ্তাহ হয়ে গেছে, মামাম এখন অনেকটা সুস্থ আছে। তাও না চোখ বন্ধ করলেই মনে হয় সেই মুহূর্তটাই চোখের সামনে ভেসে ওঠে, সেই ট্রমাটাই এখনো কেউ কাটিয়ে উঠতে পারেনি। একটা মুহূর্ত মাম্মামকে চোখের আড়াল করতে পারে না কেউ। সবার মনের মধ্যে কেমন যেন ভয়টা এখনো রয়ে গেছে। জানি না কোনোদিনও ভয়টা কাটিয়ে উঠতে পারবো কি না আমি। তবে ভগবানের কাছে শুধু এইটুকুই প্রার্থনা করি যে আমার মাম্মামের যত বিপদ, যত যা কিছু যেন উনি আমাকে দেন, আমাকে ওর থেকে 1000 গুণ বেশি কষ্ট দিন, আমি সহ্য করবো, কিন্তু আমার মেয়েটাকে যেন সবসময় উনি সুস্থ রাখে। আর তোমরাও সেইটুকু প্রার্থনা করো যেন আমার মাম্মা সব সময় সুস্থ থাকে। একবার ভেবেছিলাম যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব না, কিন্তু পরে ভাবলাম যে যেহেতু আমাদের ভালো মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই খারাপ মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত।
তাই ভিডিওটা শেয়ার করলাম। আর যাই হোক, মাম্মাম এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। বাইরে আমরা ডক্টরও দেখিয়েছি ওকে, তো ডক্টর বলেছেন যে ও সুস্থ আছে, এখন আপাতত ভয়ের কোনো কারণ নেই। তো সেই কারণেই আমরা এখন একটু স্বস্তিতে আছি। আর তোমরাও সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার মাম্মামের জন্য সবাই একটু প্রে করো, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। চলো, বাই বাই।